কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা শহরের স্বনামধন্য একটি বিদ্যালয় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, এখানে একটি বাংলাদেশের যুদ্ধবিমান ক্র্যাশ করেছে এবং সেই যুদ্ধবিমান ক্র্যাশ করার ফলে এখানে অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। তো এই যে বিমান ক্র্যাশ করেছে, বিমানের কি সমস্যা ছিল, বাংলাদেশ কেন ভালো মানের উন্নত বিমান ক্রয় করতে পারছে না, এগুলো সরকারের সমস্যা না কোথায় সমস্যাগুলো রয়েছে, এগুলো নিয়ে বাংলাদেশের সামরিক বাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা একটি মিডিয়ার সাথে কথা বলেছেন। তার কথাগুলো অত্যন্ত যৌক্তিক এবং তিনি যে কথাগুলো বলেছেন সেখানে অত্যন্ত চমৎকার কিছু বিষয় বাংলাদেশের মানুষের জন্য শেখার রয়েছে। বাংলাদেশের নাগরিকদের জন্য কিছু গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে যেগুলো আমাদের সকলের অনুসরণ করা উচিত। সেই কথাগুলো আমরা একটু শুনবো, এরপরে তার কথাগুলো নিয়ে আমরা কিছু বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করব। আগে আমরা তার কথাগুলো একটু শুনে আসি। এটা আসলে দুইটা জিনিস এখানে কাজ করে। এক নম্বর হচ্ছে যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। নীতিগত সিদ্ধান্ত কারা নেয়? লিডাররা নেয়, পলিটিক্যাল লিডার যারা আছে তারা নেয়। তো পলিটিক্যাল লিডার হিসেবে আমরা কাদেরকে পাচ্ছি? একদল অশিক্ষিত, বর্বর, চাঁদাবাজ, লোভী লোকজন পাচ্ছি। এরা তো আসলে নীতিও বোঝে না, নৈতিকতাও বোঝে না, সংবিধান বোঝে না, কিছুই বোঝে না। আজীবন চাঁদাবাজি করে, লুটপাট করে তারপরে তারা ভোটে জয়যুক্ত হয়ে তারপরে সংসদে যাচ্ছে। সংসদে যাওয়ার পরে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? যে মানুষটা 2 হাত দিয়ে চাঁদা খাইছে সেই লোকটা হঠাৎ করে জনদরদি হয়ে যাবে? যে লোকটা জীবনে স্কুল কলেজে পড়াশোনা করে নাই সেই লোকটা হঠাৎ করে এই এয়ারক্রাফটের কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে ফেলবে? সে তো সারাক্ষণ ধান্দায় থাকে যে ওই এয়ারক্রাফট নতুন কেনা হবে, এখান থেকে কত টাকা সে পকেটে ঢুকাইতে পারবে, কমিশনের ধান্দায় থাকে। তার কাছে দেশ কোনো প্রাধান্য পায় না, তার কাছে জনগণ কোনো প্রাধান্য পায় না। সে শুধু জানে কিভাবে বড় অঙ্কের টাকা লুটপাট করা যায়। এখন F7 BGI যে সিরিজের ট্রেনিং বিমানটা বাংলাদেশ এয়ারফোর্সে ব্যবহৃত হয়, এটা রাশিয়ান MiG-21 যে বিমান আছে তার চাইনিজ ভার্সন। এটা 1950 তারপর 1960-এর দিকে এসে খুব রেগুলারলি ট্রেনিং বিমান হিসেবে ব্যবহার করা শুরু হলো। এখন 1960-এর দশকের যে প্রযুক্তি, বিমান প্রযুক্তি, তার চেয়ে এখন 2025 সালের বিমান প্রযুক্তি অনেক পরিবর্তিত হয়েছে। এবং একই সাথে এই যে F7 সিরিজের বিমানগুলো আছে তাদেরও কিন্তু বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন আছে। তারা কিন্তু এক জায়গায় থেমে নাই, তারাও বিভিন্নভাবে আপগ্রেড করার সিস্টেম আপগ্রেড করে থাকে। এই মুহূর্তে পাকিস্তান এয়ারফোর্সে সম্ভবত সবচেয়ে বেশি F7 আছে, প্রায় 100-র উপরে। ট্রেনিং পারপাজে এই বিমানগুলো ব্যবহার করা হয়ে থাকে। এখন সমস্যা যেটা হচ্ছে যে সেই 1950 সাল থেকে 2025 যদি বলি তাহলে 75 বছর ধরে এই সিরিজের বিমানগুলো আকাশে উঠছে। তো অফকোর্স পুরাতন বিমান যেগুলো আছে সেগুলোর তো লাইফ টাইম কমে যায়, যত ভালো মেনটেন্যান্সই করা হোক আস্তে আস্তে এগুলা ক্ষয় হতে থাকে। সুতরাং এই কারণে দুর্ঘটনায় পতিত হয়। দ্বিতীয়ত আরেকটা কারণ যেটা আছে সেটা হচ্ছে যে এখনকার যে নতুন সিরিজগুলো আছে, যেমন কাই সিরিজের বিমানগুলো আছে, ইয়াক সিরিজের বিমানগুলো আছে, এই বিমানগুলোর তুলনায় এই বিমান তো আসলে অনেক ব্যাকডেটেড। সো এখনকার যে নতুন ট্রেনিং বিমানগুলো আছে এগুলো অফকোর্স দাম বেশি, কিন্তু সুবিধা যেটা হচ্ছে যে সেই F7-এর যে সেফটি ছিল অথবা নিরাপত্তা ব্যবস্থা ছিল তার চেয়ে এই আধুনিক বিমানগুলোর নিরাপত্তা ব্যবস্থা অনেক অত্যাধুনিক, উন্নত এবং কার্যকরী। এই জন্য দেখা যাচ্ছে যে এই বিমানগুলো হয়তো কম দুর্ঘটনায় পতিত হচ্ছে। আর F7 BGI সিরিজে যে বিমানগুলো আছে এগুলো দীর্ঘ সময়ের পরিক্রমায় তাদের মান্দাতা আমলের সিস্টেমের কারণে হয়তো অনেক বেশি দুর্ঘটনার পতিত হচ্ছে। বাংলাদেশে দুর্ঘটনা পতিত হচ্ছে, পাকিস্তানেও দুর্ঘটনা পতিত হয়েছে, নাইজেরিয়াতে হয়েছে, ইন্দোনেশিয়াতেও সম্ভবত ওরা নিচ্ছে, ওদেরও অ্যাক্সিডেন্ট হচ্ছে। তো এই প্রেক্ষিতে যেটা বাস্তবসম্মত সমাধান সেটা হচ্ছে যে এই সিরিজটাকে যদি 2013 সাল থেকে কিন্তু চাইনিজ যে এয়ারক্রাফট কোম্পানি তারা এই বিমানটা বানানোই বন্ধ করে দিচ্ছে। তো
তো 2013-তে যে বিমানটা বানানো বন্ধ করে দিছে, এই বিমান এখন অবশ্যই আমরা টাকা দিয়ে কিনছি, কিন্তু এখন দেখার ব্যাপার হচ্ছে যে এইটা রক্ষণাবেক্ষণ, স্পেয়ার পার্টস এবং পারফরমেন্স, এই ব্যাপারগুলো যদি মানে গ্রহণযোগ্য মাত্রার চেয়ে কম হয়ে থাকে এবং এটা যদি দুর্ঘটনা প্রবণ হয়ে থাকে, তাহলে একটা ইনভেস্টিগেশন বোর্ডের মাধ্যমে একটা সিদ্ধান্ত উপনীত হতে হবে যে এই বিমানগুলোকে কি তাহলে এখন আর আমাদের ট্রেনি পাইলট যারা আছে তাদের ব্যবহারের জন্য দেওয়া যাবে কিনা। এবার যে অংশটুকু আপনি বললেন যে ক্যাডেট কলেজের ওরা কি ভয় পাচ্ছে কিনা, এখন ভয়ের তো আসলে কোনো ব্যাখ্যা নাই। যখন জাওয়াদের মতো পাইলট মারা যাচ্ছে, তকিরের মতো পাইলট মারা যাচ্ছে চোখের সামনে, তখন যারা মানে নেক্সট ক্যারিয়ার পার্সু করবে তার যদি বেটার অপশন থাকে, নিরাপদ অপশন থাকে, তাহলে তো সে সেটাতে ট্রাই করবেই। সুতরাং একেবারে মানে ওভাবে বলা যাবে না যে আমাদের ট্রেনিং বিমানের দুর্ঘটনার কারণেই মানে আমাদের ক্যাডেট কলেজের যারা আছে তারা বিমান বাহিনীর জিডি পাইলট হওয়ার প্ল্যান বাদ দিয়ে দিচ্ছে। বাট এগেইন এরকম দুর্ঘটনা যদি অনেক ঘটে, তাহলে একটা ইয়াং ছেলের যতই আগ্রহ থাকুক, তার পরিবার তো ভয় পাবে, তারা হয়তো এটা দিতে ভয় পাবে। সো এই কারণে এটা হতে পারে না। এটা আসলে দুইটা জিনিস এখানে কাজ করে। এক নম্বর হচ্ছে যে নীতিগত সিদ্ধান্তের ব্যাপার। নীতিগত সিদ্ধান্ত কারা নেয়? লিডাররা নেয়, পলিটিক্যাল লিডার যারা আছে তারা নেয়। তো পলিটিক্যাল লিডার হিসেবে আমরা কাদেরকে পাচ্ছি? একদল অশিক্ষিত, বর্বর, চাঁদাবাজ, লোভী লোকজন পাচ্ছি। এরা তো আসলে নীতিও বোঝে না, নৈতিকতাও বোঝে না, সংবিধান বোঝে না, কিছুই বোঝে না। আজীবন চাঁদাবাজি করে, লুটপাট করে তারপরে তারা ভোটে জয়যুক্ত হয়ে তারপরে সংসদে যাচ্ছে। সংসদে যাওয়ার পরে তাদের কাছ থেকে আপনি কি আশা করেন? যে মানুষটা 2 হাত দিয়ে চাঁদা খাইছে সেই লোকটা হঠাৎ করে জনদরদি হয়ে যাবে? যে লোকটা জীবনে স্কুল কলেজে পড়াশোনা করে নাই সেই লোকটা হঠাৎ করে এই মানে এয়ারক্রাফটের কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝে ফেলবে? সে তো সারাক্ষণ ধান্দায় থাকে যে ওই এয়ারক্রাফট নতুন কেনা হবে, এখান থেকে কত টাকা সে পকেটে ঢুকাইতে পারবে, কমিশনের ধান্দায় থাকে। তার কাছে দেশ কোনো প্রাধান্য পায় না, তার কাছে জনগণ কোনো প্রাধান্য পায় না। সে শুধু জানে কিভাবে বড় অঙ্কের টাকা। এই এখনকার যে বিমান বাহিনী প্রধান আছে তাকে দায়ী করা যাবে, তার আগে যে ছিল তাকে দায়ী করা যাবে, তার আগে মানে মূল জিনিসটা যেটা জানা খুব রাজনৈতিক, যে মানে এই বিমান তো 2011 থেকে 13 সালে কেনা হয়েছে আমার জানা মতে। তখন কি হান্নান সাহেব ছিলেন? না, তা তো ছিল না। তো এখন তাহলে প্রশ্ন আসতেছে যে তাহলে উনি সংশোধন কেন করলো না? সংশোধনের জন্য মানে রাজনৈতিক সদিচ্ছার দরকার আছে। এরকম কথা তো আমরা শুনতে পাচ্ছি যে পার্শ্ববর্তী দেশ চায় নাই যে আমাদের দেশে ভালো কোনো বিমান কেনা হোক। পার্শ্ববর্তী দেশের পরামর্শে শেখ হাসিনা নাকি মানে আমাদের বৈমানিকরা যেন অনেক বেশি আকাশে উঠতে না পারে সেই জন্য তাদের ফুয়েল মানে কম দেওয়ার নির্দেশনা দিয়েছিলেন। এগুলো শোনা কথা, আমি ঠিক জানি না। এখন একটা দেশের প্রতিরক্ষার সিদ্ধান্ত এককভাবে একজন নেন না। সুতরাং যার কথা আপনি বললেন তার ব্যাপারে কিছু দুর্নীতির অভিযোগ এসছে। একটা ফ্ল্যাট নাকি আমি শুনলাম, পেপারে দেখলাম যে উনি উপহার দিয়েছেন 2 কোটি টাকা দামের ফ্ল্যাট। আমরা এখানে মিলিয়ন ডলারের বিমান নিয়ে কথা বলতেছি, 2 কোটি টাকার ফ্ল্যাট মানে দুইটা এক জায়গায় মিলাই ফেললে হবে না। এই জায়গায় যেটা করতে হবে যে পদ্ধতিগত ভাবে আমাদের আগে নিশ্চিত করতে হবে যে আমাদের দেশের সার্বিক নিরাপত্তার জন্য, প্রতিরক্ষার জন্য আগে আমাদের নীতিমালা দাঁড় করাতে হবে। আমাদের কি সেই নীতিমালা আছে? নাই। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের দেশের প্রতিরক্ষা মন্ত্রী নাই। কেন নাই? আজকে এই যে বিমান নিয়ে দুর্ঘটনা হয়েছে, অন্য কোনো দেশ হলে প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করতো। বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী তো ডক্টর ইউনূস, ওনাকে এখন পদত্যাগ করতে বলবেন? পূর্বেও তো কারা জানে ছিল প্রতিরক্ষা মন্ত্রী স্যার? আমাদের ইতিহাসে শুধুমাত্র একজন প্রতিরক্ষা মন্ত্রী একবার ছিল। এছাড়া প্রতি সরকার এসেই প্রধানমন্ত্রী যিনি হয় তিনি বাই ডিফল্ট প্রতিরক্ষা মন্ত্রী। যার প্রতিরক্ষা বিষয়ক অভিজ্ঞতা আছে তাকেই প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব দিতে হবে, এছাড়া তো উপায় নাই। কিন্তু বাংলাদেশের তো এতদিন ধরে কি হয়েছে, মানে চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে উকিল, শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছে ডাক্তার,
এরকম উলটপালট করতে হচ্ছে। তো ওইটাই আমি বললাম যে আমাদের এয়ার স্পেসের দায়িত্ব পাচ্ছে কৃষি, মানে এরকম কিছু স্পার্সর দায়িত্ব পাইছে মানে বিগত কৃষিবিদ একজন। তো এই জাতীয় সমস্যাটা হচ্ছে যে সঠিক লক্ষ্যে সঠিক জায়গায় পদায়ন করতে না পারা, এটা একটা ব্যর্থতা। পাশাপাশি আমাদের জনগণকেও এই ব্যাপারে সচেতন হতে হবে। আজকে আপনি F-7BG এই বিমান নিয়ে প্রশ্ন তুলতেছেন, আপনার রাস্তার বাসগুলোর দিকে তাকান না, ওগুলো তো এত দামি জিনিস না। তা আমাদের বাসের ছাল চামড়া ওঠা কেন? প্রত্যেকটা বাসের ছাল চামড়া ওঠা কেন? তো আপনি যেই দেশে মনে করেন যে রাস্তার বাস ঠিক করতে পারেন না, সেই দেশে আপনার বিমান ঠিক করে ফেলবে, কারণ আপনার দেশের মন্ত্রী, আপনার দেশের এমপি যারা আছে তারা বাসের লেভেল পর্যন্ত পৌঁছাতে পারে নাই। আমরা কেউ আশায় মনে করেন যে ওই রাফেল লেভেলে কথাবার্তা বলি। রাফেলের নাম শুনলে পরে আপনার প্রধানমন্ত্রী শুরু করে নিচে যত মন্ত্রী আছে সবাই মনে করেন যে থলে নিয়ে হা করে বসে যাবে। কে কত চাঁদা খাবে, কে কত চাঁদা খাবে, কে কত টাকা বানাবে এখান থেকে। তো এই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। সুতরাং আমাদেরকে আগে আমাদের লিডারশিপ চেঞ্জ করতে হবে। আমাদের মানে সৎ যোগ্য লিডার সিলেক্ট করতে হবে যাদের নিজের খিদা কিছুটা মিটছে। একজন অকর্মণ্য লোক যে মনে করেন যে রাস্তায় দাঁড় করে দিলে ভিক্ষা করা ছাড়া তার আর কোনো যোগ্যতা নাই, হয় সে ছিনতাই করতে পারবে অথবা ভিক্ষা করতে পারবে, তাছাড়া একটা চাকরি করে 5টা পয়সা ইনকাম করার মতো বিদ্যা তার পেটে নাই, স্কিল তার নাই। এই লোককে যখন আপনি সংসদে পাঠিয়ে দিবেন, ও তো ছিনতাই করবে, কি বুঝবে আর রাফালি বা কি বুঝবে? সে বুঝেই একটা জিনিস কিভাবে টাকা বানাইতে হয়, কিভাবে টাকা ছিনতাই করতে হয়। সে সচিবের গলায় পাড়া দিয়ে মনে করেন যে ওই বাতাসা যদি আপনি কিনে নেন, বাতাসা থেকেও একটু মানে 1 পয়সা বের করার চেষ্টা করবে। দ্যাট ইজ দ্য রিয়ালিটি। সাথেই সমসাময়িক সময়ে স্বাধীনতা লাভ করছে মালয়েশিয়া, সমসাময়িক সময়ে স্বাধীনতা লাভ করছে সিঙ্গাপুর, ভিয়েতনাম, সিঙ্গাপুর, মালয়েশিয়া। কোথায় চলে গেছে তারা? আজকে সিঙ্গাপুরের জন্য লি কুয়ান ইয়েন নামে একজন নেতা আসছিল, আজকে মালয়েশিয়ার জন্য মাহাথির মোহাম্মদ আছে, বাংলাদেশের জন্য কি আসছে? চান্দাবাস। তো এই কারণেই আমাদের দেশটার এই অবস্থা। আমাদেরকে ওই ইসলামিক খিলাফতের এই সময়ের কথা স্মরণ করতে হবে। তখন আমাদের প্রত্যেক খলিফা একই সঙ্গে যোদ্ধা ছিলেন। ডায়াপার পরে দেশ চালানো যায় না, ঠিক আছে? তাদের ভুলভ্রান্তি ছিল, মানুষের জনমনে বিতর্কিত ছিল। আজকে বার্কিনা ফেসোর ওই ক্যাপ্টেন সাহেবের কথা দেখেন, বুর্কিনা ফাসোর ইব্রাহিম ট্রাওরে, কারণ যোদ্ধার রক্ত আছে তার ভিতরে, ট্রেনিং আছে। হ্যাঁ, বাংলাদেশের পলিটিশিয়ান মানে হচ্ছে ত্যাগী পলিটিশিয়ান, মানে হচ্ছে জেল কয়বার খাটছে। জিয়াউর রহমান কয়বার জেল খাটছে? একবার না, একবার। কয়টা মামলা ছিল তার এগেইনস্টে? একটা না। তা আপনি ভদ্রলোক হয়েও তো রাজনীতি করা যায়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে চোর, শেষর, জেল, দাগি এরা হচ্ছে আমাদের পলিটিশিয়ান, আমরা এভাবে মেনে নিচ্ছি। তো ওইখানে তো ভুল। আমাদেরকে সঠিক নেতৃত্ব খুঁজে বের করতে হবে। আমাদের সামনে একটা ইলেকশন আসতেছে, একটা মহা সুযোগ। এই সুযোগে আমাদেরকে নিশ্চিত করতে হবে যে আপনি যার নিজস্ব এলাকায় যাকে ভোট দিচ্ছেন, অ্যাটলিস্ট এনশিওর করেন যে এই লোকটার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড কি, অ্যাটলিস্ট এনশিওর করেন যে এই লোকটা নিজের দক্ষতা দিয়ে, নিজের যোগ্যতা দিয়ে কখনো ইনকাম করছে কিনা তার লাইফে, ঠিক আছে? 3 নম্বর হচ্ছে এই লোকটার ব্যক্তিগত লাইফে কখনো ছোট, মাঝারি অথবা বড় রকমের কোনো প্রজেক্টে কাজ করছে কিনা, তার সেই যোগ্যতা আছে কিনা। 4 নম্বরে গিয়ে আপনাকে দেখতে হবে যে এই লোকটা কি লিডারশিপের ব্যাপারটা আদৌ বোঝে কিনা। পঞ্চমত আপনাকে একটা জিনিস দেখতে হবে যে এই লোকটার কি অ্যাটলিস্ট ওইটুক পড়াশোনা আছে কিনা যেটা দিয়ে সংবিধান নামের যে বইটা আছে এই বইটা খুলবে, পড়বে, সংশোধনীগুলো জানবে, এইটুক আক্কাল তার মাথায় আছে কিনা। এটা যদি না থাকে ভোট দেন না। তিনি এখানে তার আলোচনায় যে কথাগুলো তুলে ধরেছেন, সর্বপ্রথম সেটি হচ্ছে বাংলাদেশ যে এই F-7 বা এই BG যে বিমানগুলো ক্রয় করেছে, যে বিমানটি ক্রাশ করেছে, ট্রেনিং বিমান, এই বিমানগুলো বাংলাদেশ সরকার, তিনি তার কথায় যে 11 সালের দিকে ক্রয় করেছে। এবং তার আলোচনায় আমরা যেটা আরও জানতে পেরেছি সেটা হচ্ছে যে 2013 সালের পরে চাইনিজ এই যে বিমানগুলো, চায়না কোম্পানি নির্মাণ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। আমরা যেটা দেখি কোনো প্রোডাক্ট যখন কোনো প্রোডাক্ট বেশি সাস্টেনেবল না হয় তখন মানুষ বলে দিস ইজ চাইনিজ প্রোডাক্ট।
এটাকে কোনো বিশ্বাস করা যায় না যে কোনো সময় এটি ড্যামেজ হয়ে যেতে পারে। বিশেষ করে যেমন আমরা মোবাইল ফোন বা অন্যান্য যে ইলেকট্রনিক্স বা এখন তো চাইনিজ প্রোডাক্টের কোনো শেষ নেই পৃথিবীতে। তো সেগুলো কিন্তু অধিকাংশই উম কম সাস্টেইনেবল হয় এবং বেশি ভঙ্গুর প্রজাতির। কারণ হচ্ছে চাইনিজদের টেকনিক হচ্ছে তারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজ যেগুলো রয়েছে, উন্নয়নশীল কান্ট্রি বা পুয়ার কান্ট্রিগুলোকে তারা কিন্তু স্বল্প মূল্যের পণ্য দিয়ে ক্যাপচার করেছে। বাংলাদেশের মার্কেট যেরকম তারা দখল করেছে। যেমন জাপানিজ প্রোডাক্টগুলোর দাম বেশি, আমেরিকান বা ইউরোপিয়ান প্রোডাক্টগুলোর দাম বেশি। সেইখানে চাইনিজ প্রোডাক্টগুলোর দাম কম হওয়ার কারণে মানুষ কিন্তু খুব সহজেই সেগুলো কিনতে পারছে। যেমন বাংলাদেশে যে বর্তমানে অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার এত বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে সেটা কিন্তু এই চাইনিজদের অবদান। কারণ তারা এত কম মূল্যে অ্যান্ড্রয়েড মোবাইল প্রোভাইড করছে, মানুষকে সরবরাহ করছে যে একজন রিক্সাওয়ালাও খুব সহজেই অ্যান্ড্রয়েড মোবাইল ইউজ করতে পারছে। সুতরাং এই যে মোবাইল কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা আবার যে কাজটি করে থাকে যে একটি মোবাইল ১ বছর তারা ওয়ারেন্টি দিয়ে থাকে, এরপরে ওই মোবাইল মার্কেটে আর থাকে না। ওই মোবাইলের যে বিভিন্ন ইকুইপমেন্টস থাকে, পার্টস থাকে সেগুলো কিন্তু মার্কেটে খুব সহজে পাওয়া যায় না। সেজন্য এই যে বিমানটি তারা ২০১৩ সাল থেকে যেহেতু বন্ধ করে দিয়েছে নির্মাণ করা, সেই বিমানের যে পার্টস সেগুলো আসলে খুব সহজে পাওয়ার কথা নয়। সুতরাং এই বিমানগুলো যে মেইনটেইনেন্স করার যে বিষয়, সেগুলো একটু অবশ্যই এখানে কিছুটা হলেও হ্যাম্পার হয়েছে। এখন বাংলাদেশ সরকার এই বিমানগুলোকে আ এই যে গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার না করে পারে। এছাড়া তিনি আরও যে কথাগুলো বলেছেন যে বাংলাদেশ সরকার যদি ভালো মানের বিমান ক্রয় করতে চায়, সেখানে আমাদের বাংলাদেশের যারা রাজনীতিবিদ থাকেন তারা কিন্তু এখান থেকে দুর্নীতি করে থাকেন। তো তার কথায় সর্বপ্রথম যেটা এখানে আমরা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বুঝতে পেরেছি, সেটা হলো এই দুর্নীতির বিষয়টি। দুর্নীতির কারণেই কিন্তু ভালো মানের বিমান ক্রয় করা যাচ্ছে না। কারণ যখনই কোনো বিমান ক্রয় করতে যাচ্ছে, সেখানে কিন্তু যখন দেখা যায় বেশি পরিমাণে আ প্রজেক্টের টাকা যখন বেশি থাকে, বাজেট যখন বেশি থাকে, সেখানে কিন্তু দুর্নীতিটাও সেরকম বেশি পরিমাণে হয়ে থাকে। সুতরাং বাংলাদেশ সরকার যখনই এরকম বিমান ক্রয় করতে যায়, সেখানে কিন্তু এইগুলো আ দুর্নীতি বেশি হয়ে থাকে। তার কথা যেটা স্পষ্ট হয়েছে। অ্যাট দ্য সেম টাইম তিনি আরও তার কথায় বুঝিয়েছেন যে আমাদের দেশের রাজনীতিবিদরা এত বেশি করাপ্টেড যে কোনো কাজ, রাষ্ট্রীয় কোনো কাজ যদি করতে যায় সেখানে তারা ছোট ধরনের কোনো কাজ করলেও সেখান থেকেও তারা কমিশন বাণিজ্য করে থাকেন। সেজন্যই কিন্তু বাংলাদেশটা আগাতে পারছে না। যেখানে আমাদের সমসাময়িক স্বাধীন যে রাষ্ট্রগুলো রয়েছে তারা যেভাবে বেশি দ্রুত এগিয়ে গিয়েছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং আ অ ভিয়েতনাম তারা কিন্তু যেভাবে এগিয়েছে বাংলাদেশ কিন্তু সেইভাবে তুলনামূলক আগাতে পারেনি। এর অন্যতম কারণ হচ্ছে দুর্নীতি। সুতরাং আমাদের তিনি আরেকটা রেফারেন্স দিয়েছেন যে বুর্কিনা ফাসোর যে বর্তমান যিনি শাসন ক্ষমতায় এসছেন, যদিও তিনি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা ইউরোপিয়ান কান্ট্রির এগেইনস্টে তিনি কাজ করছেন। ওই দেশগুলোতে, বিশেষ করে আফ্রিকার দেশগুলোতে যারা এই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোর দেশের বিরুদ্ধে গিয়ে কাজ করেছে তাদেরকে কিন্তু বেশিদিন টিকতে দেওয়া হয়নি। যেমনটা গাদ্দাফিকে টিকতে দেওয়া হয়নি, মিশরের আ আ যে আ প্রেসিডেন্ট ছিলেন তাকে টিকতে দেওয়া হয়নি। এরকম বিষয়। সারা পৃথিবীতে কিন্তু ইউরোপিয়ান কান্ট্রি স্পেশালি আমেরিকা কিন্তু বেশি কন্ট্রোল করছে। তাদের বিরুদ্ধে গিয়ে তারা কাজ করতে পারছে না বেশি একটা। তারপরেও এখানে বুর্কিনা ফাসোর যিনি প্রেসিডেন্ট ইব্রাহিম ট্রাওরে তিনি কিন্তু অনেকটা চমকে দিয়েছেন ইউরোপিয়ান কান্ট্রিগুলোকে। তো তার রেফারেন্স দিয়েছেন যে এরকম যোগ্য নেতৃত্ব আমাদের দেশে দরকার। নেতৃত্ব পরিবর্তন করতে হবে এবং আমাদের দেশের পদ্ধতি পরিবর্তন করতে হবে। আমাদের দেশের যে প্রতিরক্ষা পদ্ধতি সেগুলোকে পরিবর্তন করতে হবে। তিনি জনগণকে যে সাজেশনটি দিয়েছেন সেটা আমার সবচেয়ে ভালো লেগেছে যে শিক্ষিত এবং যোগ্য নেতৃত্ব বাছাই করতে হবে। আমরা কিন্তু ভোট দেওয়ার সময় আমাদের দেশের জনগণ এই ভুলটা করে থাকে। ভোট দেওয়ার সময় সঠিক মানুষকে ভোট দিতে পারে না এবং আমরা কিন্তু অনেক সময় আবেগের বশে ভোট দিয়ে থাকি, মার্কা দেখে ভোট দিই, আমরা ব্যক্তি দেখে ভোট দেই না। সুতরাং আগামী নির্বাচনে আমাদের জনগণের প্রতি তিনি যে সাজেশনটি দিয়েছেন, আমি সেই সাজেশন অনুযায়ী জনগণের কাছে অনুরোধ করব আপনারা আগামী নির্বাচনে অবশ্যই সঠিক এবং যোগ্য শিক্ষিত মানুষকে নেতৃত্ব পর্যায়ে বসাবেন এবং আমাদের যে জাতীয় সংসদ সেখানে সঠিক মানুষকে পাঠাবেন, তাহলেই আমাদের দেশটা এগিয়ে যাবে। এবং এই যে এখানে যে ঘটনাগুলো ঘটেছে যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে বিমান ভেঙে পড়েছে এবং সেখানে এত কোমলমতি মাসুম নিষ্পাপ বাচ্চাগুলো মারা গিয়েছে, মা বাবা এখন পাগল প্রায়। এবং এখানে সালমান মুক্তাদির নামে যে আরেকজন বাংলাদেশের অনলাইন ইনফ্লুয়েন্সার, সে যে কথাগুলো বলেছে সেখান থেকে আমি যদি একটি এখানে উল্লেখ করি সেটা হচ্ছে যে রাজউক যে কাজটি করেছে,
বিমান হচ্ছে একটি ওখানে যেহেতু এয়ারপোর্ট আমাদের বিমানবন্দর, সেখানে রানওয়ে রয়েছে, বিমান সেখান থেকে ওঠানামা করবে। বিমান ওঠানামা করার জন্য সেখানে আবাসিক কোনো ভবন থাকার কথা নয়। শিক্ষা প্রতিষ্ঠান তো দূরের কথা, শিক্ষা প্রতিষ্ঠান আরও বেশি সেন্সিটিভ একটি প্রতিষ্ঠান, কারণ এখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে। সেজন্য কেন এত নিকটে, এয়ারপোর্টের এত নিকটে এত বড় একটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে, এখানে কিন্তু অনেক বড় বড় হাই রাইজ বিল্ডিং গড়ে উঠছে। এগুলো কিন্তু আসলে রাজউক দেখছে না। রাজউক যে কাজটি করছে, রাজুকের বিভিন্ন সময় দুর্নীতির সংবাদ পেয়েছি, তারা টাকার বিনিময়ে, অর্থের বিনিময়ে যেখানে প্রয়োজন না সেখানেই তারা পারমিশন দিয়ে দিচ্ছে, অথবা পারমিশন হয়তো তারা স্থানে গিয়ে পর্যবেক্ষণ করছেন না, মনিটরিং না করেই পারমিশন দিয়ে দিচ্ছেন। সুতরাং এখানে রাজুকের অনেক বেশি এখানে ভুল রয়েছে। অ্যাবভ অল যারা সরকারে ছিল তাদের সবচেয়ে এখানে বেশি ভুল রয়েছে, কারণ এগুলো সরকারে যারা থাকেন তাদের এগুলো দেখার বিষয়, কোন জায়গায় কোন বিষয়গুলো, বা কোথায় ইললিগ্যাল স্ট্রাকচারগুলো গড়ে উঠছে, কোথায় অবৈধভাবে স্থাপনা তৈরি করা হচ্ছে, বিল্ডিং তৈরি করা হচ্ছে, কোথায় কোনগুলো। যেমন জাপানে শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু আবাসিক এলাকায় নির্মাণ করতে দেওয়া হয় না। এবং এই বিষয়গুলো আসলে আমরা যদি আমাদের মানুষের জীবন যাওয়ার পরে আমরা চিন্তা করি, আগে এগুলো প্ল্যান করা উচিত, আগে এগুলো আসলে দেখা উচিত, তো এগুলো কিন্তু কেউ দেখছে না। সুতরাং এখন অনেক মানুষ এখানে মারা গিয়েছে, এখন এই বিষয়টি দেখা উচিত, এবং কাছাকাছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে এগুলোকে বন্ধ করে অন্য জায়গায় স্থানান্তর করা উচিত। যেমন ঢাকা শহর থেকে ট্যানারিকে স্থানান্তর করা হয়েছে, সরিয়ে দেওয়া হয়েছে, ঠিক সেরকম এই ধরনের ঝুঁকিপূর্ণ জায়গায়, ঢাকা শহরে কিন্তু এখন আবাসিক বিল্ডিংয়ে দেখা যাচ্ছে উপরে মানুষ থাকছে, নিচে মার্কেট, মাঝখানে স্কুল, মাঝখানে কলেজ, মাঝখানে বিশ্ববিদ্যালয়। এগুলো আসলে খুবই ভয়াবহ পরিণতি নিয়ে আসতে পারে ভবিষ্যতে, যেমনটা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে হয়েছে। তো এই যে এগুলো আসলে শিক্ষালয় নয়, এগুলো হচ্ছে শিক্ষা বাণিজ্য, এডুকেশন বিজনেস সেন্টার। এগুলো আসলে এখন রিবিল্ড করা উচিত, রিঅ্যারেঞ্জ করা উচিত, রিপ্লেস করা উচিত। তা না হলে কিন্তু এই ধরনের দুর্ঘটনা, এই ধরনের মানুষের জীবন কেড়ে নেওয়ার যে ঘটনা, এগুলো আরও বেশি ঘটতেই থাকবে। সুতরাং রাষ্ট্রের উচিত, সরকারের উচিত এখনই সচেতন হয়ে আরও বেশি শক্ত এবং কার্যকরী পদক্ষেপ নেওয়া, এবং আমাদের জনগণের উচিত আমাদের যোগ্য নেতৃত্ব গড়ে তোলা, যাতে আমাদের দেশে মালয়েশিয়ার মতো, মাহাথির মোহাম্মদের মতো নেতৃত্ব আসে। সেই ধরনের নেতৃত্ব বাছাই করার জন্য সকল নাগরিককে আমি অনুরোধ করে আলোচনা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।